স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। মওদুদ আহমেদ একজন রাজনীতিবিদ শুধু নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। কালের সাক্ষী বিজ্ঞ বিশ্লেষকের দর্শন উঠে আসে তার গবেষণা স্মৃতিচারণমূলক গ্রন্থগুলো। আর তার লেখায় আমরা পাই রাজনীতির নির্মোহ বিশ্লেষণ, আত্মসমালোচনা, কখনো উত্তরণের উপায়। সমালোচনায় ক্ষুরধার এই ব্যারিস্টার আক্রমণ থেকে রেহাই পান না কেউই, এমনকি নিজেকেও ছাড় দেন না তিনি। এই সময়ের আলোচিত রাজনীতিবিদ মওদুদ আহমেদ যে সময়ের সবচেয়ে আলোচিত রাজনীতি বিশ্লেষক, এই বিষয়ে সন্দেহ কম লোকেরই। আজকের বাংলাদেশে আমরা মুখোমুখি হয়েছে মওদুদ আহমেদের সঙ্গে। কথা হবে তার রাজনীতি ও দর্শন নিয়ে। জনাব মওদুদ আহমেদ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা যদি একথা জানি যে আবার ক্ষমতায় গেলে বিএনপির সাফল্য হবে আরো কম, কারণ দলটির শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্ম উপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। আপনার বই থেকে আমি পড়ছি। তবে আমরা কেন বিএনপিকে আবার ক্ষমতায় চাইব? এটা দুটো উত্তর। এটা তো হলো যে 2007-2008 সালের লেখা। এটা একটা আত্মসমালোচনামূলক একটা বক্তব্য, একটা মন্তব্য। এটা এই জন্য লেখা হয়েছে যাতে করে ভবিষ্যতে বিএনপি যখন ক্ষমতায় যাবে, যাতে যেই দুর্বলতাগুলো আমাদের ছিল সেই দুর্বলতাগুলো আমরা যাতে দূর করে একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি আমরা দেশকে উপহার দিতে পারি। সুতরাং এটা লেখার পিছনে উদ্দেশ্য একটাই, সেটা হলো যাতে এই ভুলগুলো যাতে আমরা ভবিষ্যতে না করি। ওই সময়ে আপনি প্রায় সঙ্গে সঙ্গেই তার পরের অনুচ্ছেদে আপনি বলছেন যে জামায়াতে ইসলামের সঙ্গে গভীর সখ্য এবং তারেক রহমানের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী অফিসের লোকজনের দুর্নীতিকে আপনি একরকম দায়ী করেছেন এবং বলেছেন যে এই দুইয়ের গ্লানি না কাটাতে পারলে বিএনপি ওদের ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে না, পারলেও বেশি দিন তা ধরে রাখতে পারবে না। এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যে জামায়াতে ইসলাম এখন আমাদের জোটেরই শুধু না, আমি বলবো যে বিভিন্নভাবে আমরা একসঙ্গে রাজনীতি করছি এখন। সেজন্য জামায়াতে ইসলামের বিরুদ্ধে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সমালোচনাটা আছে, সেই সমালোচনাটা আমাদের উপরে এসে পড়ে। এটা বাস্তব সত্য। এবং এই যদি আমরা বাস্তবতার দিকে না তাকাই বা না দেখি, তাহলে তো আমরা ভবিষ্যতে দেশের মানুষ আমাদেরকে কেন ভোট দেবে? তো এটা একটা আমি চিহ্নিত করেছি এটাকে। আর হলো যে বিগত সরকারের সময় স্বাভাবিকভাবে প্রত্যেক সরকারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ওঠে অনুন্নত দেশে, এবং ভারতের যে বর্তমান সরকার অসম্ভব রকমের দুর্নীতি, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সুতরাং এই অভিযোগগুলো থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই অভিযোগ আমাদের বিরুদ্ধে ছিল, এবং সেটা ছিল যে প্রধানমন্ত্রী জানতেন না। আমি এটাও লিখেছি কোনো একটা জায়গায় যে তারেক রহমানও জানতো না, কিন্তু তাদের নাম ব্যবহার করা হয়েছে এবং তাদের নাম ব্যবহার করে নানা রকমের সুযোগ সন্ধানী কিছু ব্যবসায়ী কিছু স্বার্থ উদ্ধার করার চেষ্টা করার কারণে বদনামটা শেষ পর্যন্ত আমাদের দলের উপরই এসে পড়েছিল। আচ্ছা, আপনি বলেছিলেন যে দলটির ভেতর থেকে অনেক সংশোধনী ও যুগান্তকারী কিছু পরিবর্তন দরকার। এই ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে? এটা একটা ধারাবাহিকভাবে এই বিষয়টি উপরে আমাদের চেয়ারপারসন এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং যাতে করে এই যেই সংস্কারগুলো আনার দরকার, যেমন একটা অন্যতম সংস্কার হলো যে আমাদের এখন দলীয় পর্যায়ে এই একেবারে জেলা পর্যায় পর্যন্ত সম্পূর্ণভাবে গণতন্ত্রের মাধ্যমে, অর্থাৎ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হচ্ছে। ওয়ার্ড লেভেল থেকে শুরু করে একেবারে জেলা পর্যায় পর্যন্ত। জাতীয় পর্যায়ে আমাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু জাতীয় পর্যায়ে যেহেতু আমরাই প্রস্তাব করে সর্বসম্মতিক্রমে চেয়ারপারসনকে ক্ষমতা দিই, সেই ক্ষমতাটা তিনি ব্যবহার করেন। কিন্তু আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন একেবারে উচ্চতম কমিটি পর্যন্ত নির্বাচনের মাধ্যমে হওয়ার ব্যবস্থা রয়েছে।
তার মানে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে আপনি একটু আগে বলছিলেন, আপনি ওই সময়ে যে ভুলগুলি আপনি চিহ্নিত করছেন, তখন আপনি বলছেন যে মন্ত্রী ও নিজের দপ্তর কেন্দ্রিক লোকজনের বিভিন্ন রকমের দুর্নীতি প্রধানমন্ত্রী বন্ধ করতে পারেননি, যেটা আপনি বলেছেন যে তিনি হয়তো অনেক কিছুই জানতেন না। কিন্তু আপনি 103 পৃষ্ঠায় আপনি কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের দুর্নীতির যে ফিরিস্তি বাবর আপনাকে দিয়েছেন কারাগারে, তাতে আপনি অবাক হয়েছেন এবং আপনি এরকম বলেছেন যে তিক্ততা বিরাগে আপনার সমস্ত সত্তা আচ্ছন্ন হয়ে পড়ে এবং আপনি ভাবেন যে অন্য লোকের দুর্নীতির কারণে বা অন্যদের দুর্নীতির কারণে পুরো দেশ জাতি এবং আপনাদেরকে সাফার করতে হয়েছে। 176 পৃষ্ঠা। কথাটা সত্য, কথাটা তো সত্য। কারণ হলো যে বাবরের উপরে তো অকথ্য অত্যাচার নির্যাতন হয়, শারীরিক নির্যাতন, এবং তখন জেলখানায় থাকা অবস্থায় সে তার অনেক কথা সে বলেছিল আমাকে। অনেকগুলো আমি এখানে লিখি নাই, কিন্তু যেটা লিখেছি যতটুকু সেটা হলো যে আমার জানা ছিল না যে মানে এই ধরনের দুর্নীতি পর্যন্ত সে নিজে জড়িত ছিল এই লেভেলে। 178 পৃষ্ঠায় আপনি আরেকটি খুব চমৎকার কথা বলেছেন, সেটা বলেছে এক শ্রেণীর লোক প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সাহচর্যের সুবাদে কোটি কোটি টাকা অবৈধ পথে উপার্জন করেছে এবং রাতারাতি পথের ফকির থেকে পরিণত হয়েছে কোটিপতিতে। এই ব্যাপারটিও আপনাকে আশ্চর্য করেছে, আপনি বারবার বলেছেন যে এইভাবে যে দুর্নীতি হয়েছে, সেই প্রেক্ষাপটটা যদি একটু। সেটা প্রেক্ষাপটটা হলো, এটা তো এগুলো তো সব বাস্তব কথা। কথা হলো যে হয়েছে, এখন ধরুন আমি যেহেতু রাজনীতি করি, একটা রাজনৈতিক দলের সঙ্গে আছি, সেজন্য আমাদের পক্ষে এই ধরনের কিছু লেখাও একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু এটা তো আমি ভবিষ্যতের জন্য লিখেছি এবং এই কথাগুলো আশা করি যারা আমাদের দলের নেতা কর্মীরা যারা এটা পড়বেন, যারা দলকে ভালোবাসেন, তারা এইখান থেকে তারা অনেক কিছু জানতে পারবেন যে আমরা কোন পরিস্থিতিতে এবং কোন অবস্থার মধ্যে আমরা এসেছি। এবং একটা, আমি যে মন্ত্রী ছিলাম কিন্তু কালেকটিভলি আমিও রেসপন্সিবল। যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে থাকে তার দায় দায়িত্ব আমাদের সকলের উপরে এসে পড়ে। সেটা আপনি বলেছেন যে আমাদের, সেখানে আমি বলেছি যে আমি নিজেও বলেছি যে আমি নিজের দায়িত্ব এড়াতে পারি না। আমরা যারা চারদিক থেকে ঘিরে রেখেছিলাম তাদেরও অবশ্যই এটা নিতে হবে, এই দায় দায়িত্ব নিতে হবে। সরকারের যদি ব্যর্থতা থাকে, সে ব্যর্থতার আমি যেহেতু এটার অংশ ছিলাম, আমাকে সেটা গ্রহণ করতে হবে। সেই জন্য তো জেলে গেলাম, নিজে দুর্নীতি করি নাই, কিন্তু যেতে তো হয়েছে। কারণ এই দুর্নীতির কারণে শুধু আমরা তো না, আওয়ামী লীগের নেত্রী তারও বিরুদ্ধে 13টা মামলা দেয়া হয়েছিল এবং তিনি তো কি বলে না, এই তার বিরুদ্ধে বিভিন্ন চরিত্র আনয়ন হয়েছে। 11 মাস তিনি জেলখানায় ছিলেন, সেগুলো লেখা আছে। এগুলো মানে তখনকার সময়ের প্রেক্ষাপটে বিষয়টিকে দেখতে হবে। যে তখনকার সময়ের প্রেক্ষাপটে এবং ভবিষ্যতের জন্য একটি খুবই দিক নির্দেশামূলক হয়ে থাকবে এই বইটির জন্য। আমি আবারও মাঝখানেও আপনাকে ধন্যবাদ দিতে চাই বইটির জন্য, কারণ প্রতিটা পৃষ্ঠায় প্রতিটা লেখায় আমি চমৎকৃত হয়েছে। যেমন আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে বলছেন তাদের বুদ্ধিভিত্তিক ঘাটতি হলো দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান এই দুর্যোগের মূল কারণ। শুধু এটাই নয়, আপনি তাদের অদূরদর্শিতার কথা বলেছেন 132 পৃষ্ঠায়। আপনি 193 পৃষ্ঠায় বলেছেন যে হরতাল, গণবিক্ষোভ, রাষ্ট্রীয় নিপীড়ন, লুটপাট, দলবাজি ও দুর্নীতি দুই দলের যেন চলতে থাকবে, এর ফলে অন্য গত্যন্তর থাকলে জনগণ ওই পরিস্থিতির শিকার হতে চাইতো না। তা আমার যেটা সবচেয়ে পছন্দের লাইন সেখানে সেটি আছে হচ্ছে 194 পৃষ্ঠায়, যেখানে আপনি বলছেন যে অবৈধ এই সামরিক সরকার একটি দিক নির্দেশনাহীন অবস্থায় যেভাবে দেশ পরিচালনা করছে তাতে আমার মনে আশঙ্কা জন্মাচ্ছে যে শেষ পর্যন্ত নিদারুণ ব্যর্থতার মুখে এই সরকারের পতনের পর সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটবে এই যে সবই সত্য। এর মধ্যে আপনার দুঃখটাও এখানে সত্য কিনা সেটাই জানতে চাইবো, যে দুই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রীর শিকলে আবদ্ধ হতে বাধ্য হওয়া ছাড়া জনগণের কোনো উপায় থাকবে না। আমার মনে হয় না যারা খুব সংস্কারবাদীও ছিলেন তারাও সাহস করে এইভাবে বলেছেন। কিন্তু এটা তো রিয়ালিটি, তো বাস্তব। আমাদের তো যারাই, আমি যখন এসব লিখি আমি রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখি। এটা তো নির্মোহ বক্তব্য। আমি নিজেকে রাজনীতিকে দূরে রেখে এটা লিখেছি, কারণ আমাদেরকে তো দুটি প্রধান রাজনৈতিক দল, আমাদের জন্য দুটো অল্টারনেটিভ আছে। একটা হলো দেশের মানুষকে বা যারা আমরা মানে রাজনৈতিক সচেতন ব্যক্তি, আমাদেরকে হয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না রাখা, আরেকটি হলো সম্পর্কিত রাখা, সম্পৃক্ত রাখা। তো সম্পৃক্ত রাখতে হলে আজকে যে কোনো ব্যক্তির কথাই বলি,
আপনার কথাই বলি, জি আপনি যদি আজকে রাজনীতি করতে চান বা আপনি যদি কোনো ভূমিকা রাখতে চান জি, দেশের জনগণের জন্য কোনো ভূমিকা জনগণ, রাখা। তাহলে আপনাকে তো চিন্তা করতে হবে যে কোন দলে, যে কোনো একটা দলকে আপনাকে সিলেক্ট করতে হবে। হয় আওয়ামী লীগকে করতে হবে, নাহলে আপনাকে বিএনপিকে করতে হবে। কারণ আপনি অন্য কোনো দলে গিয়ে আপনি কোনো রকমের ভূমিকা রাখতে পারবেন না জাতীয় পর্যায়ে। সেই জন্য আজকে সেই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করে দেখেন, আমাদের তো অপশন নাই, দেশের মানুষের কাছে তো কোনো অল্টারনেটিভ নেই। একটা অপশন বা অল্টারনেটিভের কথা কি আপনি চিন্তা করেছেন কখনো? আমি সেটা, কারণ আমার তো সেই কারণ অপশন বা অল্টারনেটিভ প্রসঙ্গে আমরা আপনার বইতেই পাই যে আপনি 202 পৃষ্ঠায় বা 212 পৃষ্ঠায়, 315 পৃষ্ঠায়, 222 পৃষ্ঠায় বা 77 পৃষ্ঠায় বা আরো অসংখ্য পৃষ্ঠা আপনি বলেছেন যে এই দুই নেত্রী হচ্ছে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং তাদেরকে এবং আমি বারবার করে বলেছি, আমরা বারবার করে বলেছি যে এই দুই নেত্রী দুজনই অত্যন্ত জনপ্রিয়। জি এবং এটাও বলেছি যে এই দুই নেত্রীর কোটি কোটি অনুসারীরা আছে জি এবং এদের প্রভাব, এদের প্রভাব অসম্ভব রকমের প্রভাব, এবং এরা দুজনই অত্যন্ত ক্ষমতাশালী নেত্রী, এবং এদের দুজনের আমি অনেক মানে প্রশংসাও করেছি, অনেক প্রশংসা করেছেন। অনেক প্রশংসা করেছি। এবং তাদেরকে বাদ দিয়ে আমি যখন মিলিটারিরা আমাকে চোখ বন্ধ করে নিয়ে যায় জি। এবং বারবার করে বলে, আমি তখন তাদেরকে বলেছি যে তাদের যে পরিকল্পনা মঈনুদ্দিনকে রাষ্ট্রপতি করবে, এটা কখনোই এটা সম্ভব না। কখনো সম্ভবপর হবে না। সেটা আমার বইতে লেখা আছে। একদম স্পষ্ট এবং লেখা আছে। আমি কেন বলেছি, আমি বলেছি এই দুই নেত্রী যতদিন বেঁচে থাকবে, তারা যদি জেলখানায় থাকে বা তারা যদি বিদেশেও থাকে, এই দুই নেত্রীকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা নাই। এবং এই দুজন নেত্রীকে আমাদের মেনে নিতে হবে। যেই দলকে যে ভালোবাসে, যেই দলকে যে আদর্শে যারা বিশ্বাসী, তারা সেই দল করবে, এবং সেই দলে থাকতে হলে এই দুই নেত্রীকে মেনেই আমাদের কাজ করতে হবে। আমি আবার একটু পুরনো ঘটনা আসি, আপনার বই থেকে নেওয়া, যে এটা 141 পৃষ্ঠা আপনি বলেছেন যে সরকারের বিরোধিতার কারণে, আপনি সরকারের আইনমন্ত্রী ছিলেন, তারপর আপনি বলছেন, এবং প্রধানমন্ত্রী সহ অন্যদের বোঝাতে না পারায় আপনি কোট আনকোট বলছেন, আমাদের ইতিহাসের মহানতম নায়ক বঙ্গবন্ধুর জঘন্যতম হত্যাকাণ্ড মামলা শুনানি করতে পারেননি আপনি। এবং এতে কি আমরা যারা পরে আপনাকে বিশ্লেষণ করব তারা কি বলবো যে আপনি আপনার কর্তব্য করতে পারেননি, যেটার হাহাকার আপনার এই বইয়ের মধ্যে আছে? ক্ষমতা থাকাকালে আপনি এই বিষয়ে কিছু বললেন না কেন? এই বিষয়ে আমি না, ক্ষমতা থাকাকালীন এই কথাগুলো বলতে গেলে তো তাহলে সরকারে থাকতে পারছে না। সেইটাও একটা অবশ্য কথা। হ্যাঁ, এটা তো সত্য কথা। জি। কারণ হলো যে, আর তাছাড়া সরকারের এটাই তো একমাত্র সমস্যা নয়, সরকারের আরো কত ইস্যু ছিল, যত রিফর্মস আমি এনেছি, এই যে ল্যান্ড রেজিস্ট্রেশনের রিফর্মস, তা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের রিফর্ম, যে কতগুলো সংস্কার, অনেক ভালো ভালো কাজও করেছি। কিন্তু এই ব্যাপারে আমার এটা মনের কথা আমি বলেছি যে এই ব্যাপারে আমাদের মধ্যে মতভেদ ছিল। কেউ কেউ বলেছিল যে আমি যেটা ভেবেছিলাম যে আমরা কেন এর দায়িত্ব নিতে যাব, আমাদের তো বিএনপির জন্মই হয়নি তো সেই সময়। জি। তো আমরা কেন এই দায়িত্ব নিতে যাব? আমাদেরকে দায়ী করা হয় এখন, কারণ আমরা ওই বিচারগুলো যদি ব্যবস্থা করতাম তাহলে আমাদেরকে এই অপবাদ আমাদেরকে বহন করতে হতো না। আমাদের তো কোনো ভূমিকা ছিল না। সেজন্য আমি চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু বুঝাতে পারি নাই। এটা আমার নিজের ব্যর্থতা বলে আমি এখানে বলেছি। আপনি বলেছেন যে মানে এর জন্য আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং নিজেকেই আমার কাছে ছোট মনে হয়, এর চেয়ে বড় আত্মসমালোচনা তার হতে পারে না। এই বিচার প্রসঙ্গে আরেকটি প্রশ্ন উঠে যে মানে কেউ কেউ বলে থাকেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে যে অচল অবস্থা, তার জন্য আপনি অনেকাংশে দায়ী। তার কারণ হচ্ছে যে আপনি হাইকোর্ট আপিল বিভাগের বিচারকদের বয়স এমন ভাবে বাড়ালেন, এমন হিসাব কষে, যে বিচারপতি কে এম হাসান সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হন এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন। বিরোধী দলের পক্ষ থেকে এই বক্তব্যটা খুব দারুণভাবে তখন তোলা হয়েছিল, কিন্তু কোনো এককভাবে কোনো মন্ত্রী এই ধরনের কোনো আইন প্রণয়নের ব্যাপারে দায়ী হতে পারে না। জি জি। আমি আইনমন্ত্রী ছিলাম ঠিকই, দায়িত্বটা আমার উপরে এসে পড়ে ঠিকই, কিন্তু সিদ্ধান্তটা ছিল মানে সকলে মিলেই সিদ্ধান্ত। এটা তো মন্ত্রী পরিষদের বৈঠকে, তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে। এটার যে প্রথম সংশোধনী যখন আমরা নিয়ে গেলাম পার্লামেন্টে, এই বয়সের ব্যাপারটা ছিল না, এবং এই
সেই সংশোধনীতে এটা ছিল কত বিচারপতিদের না, বয়স মানে কোন সালের কথা? চতুর্দশ 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 সংশোধনী। পার্লামেন্টের রেকর্ডে আপনি দেখবেন, জি পার্লামেন্টের রেকর্ডে দেখবেন জি যে চতুর্দশ সংশোধনীটা প্রথমে এটা নেওয়া হয়েছিল, এই বয়সের ব্যাপারটা তখন ছিল না। আচ্ছা হ্যাঁ, শুধু ইম্পর্টেন্ট ছিল মহিলাদের যে আনুপাতিক হারে মহিলাদের, তাহলে ওই ক্রেডিটটাও আমাকে দেওয়া উচিত, হ্যাঁ, যে আমি মহিলাদের জন্য এই সর্বপ্রথম একটা আনুপাতিক হারে সকল দলের মহিলা নেত্রীরা যাতে পার্লামেন্টে থাকতে পারে। কিন্তু তারও আমি একক কোনো কৃতিত্ব চাই না, কারণ এটা মন্ত্রী পরিষদে একটা কালেকটিভ ডিসিশন হয়েছে। আচ্ছা, তারপরে আমি বলি হ্যাঁ, আমার দায়িত্ব তো আমাকে নিতেই হবে, কারণ আমি আইনমন্ত্রী ছিলাম। কিন্তু ভেতরের কথাটা আমার যে আরেকটা বই বেরিয়েছে জেলখানা, যেটা লিখেছে স্টাডি অফ দ্য ডেমোক্রেটিক রেজিমস, স্টাডি অফ দ্য ডেমোক্রেটিক রেজিমস, ওটাতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কেন আমরা এই বয়স বাড়ালাম, কি কারণে। কারণ প্রধান বিচারপতি যিনি ছিলেন আমাদের, তার আগের যিনি বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আপনাকে একটা চিঠি লিখেছিলেন, যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন যে এই আগামী 5 বছরে আপিল বিভাগে যারা আসবে তাদের হাইকোর্ট ডিভিশনের এক্সপিরিয়েন্স 5 বছরের বেশি হবে না, এবং বহু বিচারপতি রিটায়ার করে যাবে, এবং তার ফলে হবে কি যে অনভিজ্ঞ বিচারপতিদেরকে রিট জুরিসডিকশন দিতে হবে। রিট জুরিসডিকশন হাইকোর্টে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জুরিসডিকশন, এবং যদি আমরা মানে অভিজ্ঞ বিচারকদেরকে যদি ওইসব পদে দিতে না পারি, তো এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে তো ডায়েরিতে আর লেখা যায়নি, তবে স্টাডি অফ দ্য ডেমোক্রেটিক বিস্তারিত আছে। যেটা সংক্ষেপে বলি, তখন আবার যখন এটা পার্লামেন্টে চলে গেল, পার্লামেন্টারি কমিটিতে ছিল, তখন আবার একটা সিদ্ধান্ত হলো যে এইটাতেই ওই পাবলিক সার্ভিস কমিশনার, অ্যাকাউন্টেন্ট জেনারেল আর বিচারপতিদের বয়সটা বাড়িয়ে দেওয়া হোক। সুতরাং যদি এটাই ইচ্ছা থাকতো যে শুধু KM হাসান সাহেবকে প্রধান বিচারপতি করার জন্য, যেটা বিরোধী দল বলে যে আমরা বয়স চেঞ্জ করেছি, তার বিরুদ্ধে আমাদের দুটো বক্তব্য আছে। একটা হলো, তাহলে তো আমরা শুধু আপিল বিভাগের জজদের ব্যাপারে বয়সটা বাড়িয়ে দিতে পারতাম, তাহলেই তো চলতো, তাহলেই চলতো। কিন্তু আমরা তো সকল বিচারপতির বয়স বাড়িয়েছি। আজকে যে আমাদের প্রায় 80-90 জন আছে, প্রত্যেকেই সেই সুযোগ সুবিধা পাচ্ছে। আরেকটা হলো, আরেকটা বলে দিই, আরেকটা সমালোচনা যদি বলা হয় যে আমরা শুধু তাকে করার জন্য করেছি, যে KM হাসান সাহেবকে, যাতে তিনি নির্দলীয় সরকারের, এর উত্তর হলো এতে কোনো লাভ হয় না শেষ পর্যন্ত। আমরা 91 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এবং 2001 সালেও দেখেছি। যতই আয়োজন করি না কেন, জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়। আমরা একটা বিরতি নিতে হচ্ছে জনাব মওদুদ আহমেদ, কিন্তু আমরা একটা বিষয় শুধু, যে আপনি বিচারকদের যে দক্ষতার কথা বলছিলেন, যে দক্ষ বিচারকরা অপশন নিয়ে নেবেন, প্রধান অভিযোগ এটা যে বিচারপতি KM হাসানের বয়স যদি বাড়িয়ে দেওয়া হতো উনি মানে বিচারক থাকা অবস্থায়, তাহলে হয়তো এই কথাটা উঠতো না। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার সঙ্গে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বিরতির পর ফিরে এলাম। আজকে বলতেছে জনাব মওদুদ আহমেদ, আপনার বইয়ের মধ্যে বারবার যে প্রসঙ্গটি আসছে সেটা হচ্ছে যে সেই সময়কার সামরিক সরকার, আপনি যেটাকে অবৈধ সামরিক সরকার বলছেন, তার সঙ্গে বেগম জিয়ার না সমঝোতা প্রশ্নে বারবার এসেছে তারেক রহমানের প্রসঙ্গটি, যেখানে আপনি বলছেন যে বেগম জিয়া চাচ্ছেন যে তার 2 পুত্রকে নিয়ে যাতে কোনো ব্ল্যাকমেইল না করা হয়, তাদেরকে দেশের বাইরে পাঠাতে দেওয়া হয়, সেটাতে মানে সমঝোতা করছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন। যেমন তিনি এক পর্যায়ে আমরা দেখলাম যে তারেক রহমান বিদেশে গেলেন, বিদেশে যেতে পারলেন, এবং যেটাতে আপনি বলছেন এরকম যে তারেক রহমান হয়তো ওই সমঝোতায় করার জন্য জেনারেলদের সঙ্গে সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এই মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্র স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন, এবং বেগম জিয়া যে বারবার তার পক্ষে, মানে ছেলেদের পক্ষে এটা করছিলেন, সেটা বারবার উঠে আসছে আপনার বইতে। ওই প্রেক্ষাপটটা যদি একটু বলেন। উনি তো মা, উনি অনেক জায়গায় লেখা আছে এটা। আমাদেরকে দেখতে হবে যে এরকম তো সংকটে শেখ হাসিনা পড়ে নাই, যে সংকটে বেগম জিয়া পড়েছিলেন।
এবং তিনি তো একজন মা, রাজনীতিবিদ হতে পারেন বা তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবেই তার সন্তানদের জন্য তার যে মায়া, তার যে ভালোবাসা এবং তার যে আকর্ষণ, সেটা অত্যন্ত স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। এবং আমি অনেক জায়গায় এটা লিখেছি যে উনি কোকো, এবং কোকো তো আমি এক জায়গায় লিখেছি যে কি অবস্থায় তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল, কি অবস্থায় হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছিল, কোন মা এটা সহ্য করতে পারে। কিন্তু তারপরেও সেই জন্য তার স্বাভাবিকভাবেই তার সন্তানদের কল্যাণ নিশ্চিত করাই ছিল তার একটা অন্যতম উদ্দেশ্য। কিন্তু তারপরেও বেগম জিয়া কম্প্রোমাইজ করেন নাই, আপোষ করেন নাই, যেটা শেখ হাসিনা করেছে। সমঝোতা করে কি বলে না, সুপ্রিম কোর্ট জামিন দেয় নাই, তারপরেও তিনি প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে একটা নির্বাহী আদেশের মাধ্যমে চলে গেলেন, এটাও লেখা আছে। এবং এই অবস্থাতেও যে -2 থিওরি কার্যকর হয় নাই, মূলত বেগম জিয়া রাজি হয় নাই বলে সম্মত। এটাকে কি আপনি একটা আপোষ মনে করেন না, যেটাতে আপনি বলছেন তারেকের কয়েকজন ঘনিষ্ঠজনের কারণে বেগম জিয়াকে পর্যন্ত দুর্নীতিবাজ হিসেবে নিন্দার সম্মুখীন হতে হয়েছে এবং দলের শত শত নেতাকর্মী জেলে আবদ্ধ হয়েছে। আরো আপনি বলেছেন যে খালেদা জিয়ার প্রচন্ড রকম চাপের ফলেই তারেক রহমানের মুক্তি অর্জন সম্ভব হয়েছে এবং মা শেষ পর্যন্ত তার ছেলেকে, যেটা আপনি বলছিলেন, কারাগার থেকে বার করে আনতে পেরেছেন। জেনারেলরা কোন পরিস্থিতিতে বেগম জিয়ার দাবির কাছে হার মানলেন তা জানা একটা চিত্তাকর্ষক ব্যাপার হতে পারে। কারেক্ট, কারণ এটা তো আমরা জানি না। তো শেষ পর্যন্ত কি আলোচনা হয়েছে সেটা তো জানি না। যেমন হাসিনার সঙ্গে, বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তখন সেনা কর্মকর্তাদের কোন সমঝোতার ভিত্তিতে তাকে 13টা মামলা থাকা সত্ত্বেও তাকে বিদেশে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এবং সেখানে শুধু তাই নয়, উনি যখন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলেন বস্টনে, তখন বাংলাদেশের অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ছিলেন, তিনি তাকে আবার রিসিভ করেছেন। তার মানে সেনাদের সঙ্গে শেখ হাসিনার একটা সুস্পষ্ট সমঝোতার ভিত্তিতেই তার সেই জন্য আমি বলি যে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসবে, এটা কিন্তু সেই জুন মাসেই বোঝা গেছে, যেদিন শেখ হাসিনাকে এবং প্রধান উপদেষ্টা, যাকে 13টা মামলা দিয়েছেন, প্রধান উপদেষ্টা 20 মিনিটে কথা বলেছেন টেলিফোনে, 4 জন উপদেষ্টা তার বাড়িতে গেছে দুঃখ প্রকাশ করার জন্য। এইসব কথাও লেখা আছে। এবং আপনি বলেছেন শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলে প্যারোলে মুক্তি পেলেও আসলে তা ছিল একটি রাজনৈতিক কৌশল। দেখে শুনে মনে হচ্ছে তিনি ছুটি কাটাচ্ছেন, কানাডাতে গিয়ে মেয়ে দেখে আসছেন, ভাগ্নে রেহানার ছেলে বিয়ে খেতে গিয়েছেন ফিনল্যান্ড ও লন্ডনে। কি চমৎকার ছুটি, কি চমৎকার চিকিৎসা চলছে, এটা আপনি বলছেন। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রেও কি সেটি এক ধরনের সমঝোতাই করলেন? না, সমঝোতা না। তারেক রহমানের ব্যাপারে বেগম জিয়ার সঙ্গে হলো যে তখন প্রশ্ন আসলো যে যেহেতু ওদের -2 থিওরি কোল্যাপস করে গেল, যার ফলে বেগম জিয়া তখন ওই যে ওদের সঙ্গে মানে বিএনপি ডায়ালগে যাবে, ওই যে যখন ওই যে তত্ত্বাবধায়ক সরকার ডায়ালগের আলোচনা করলো, আমরা তো যাব না। হয়তো এমন হতে পারে যে বেগম জিয়া হয়তো বলেছে ঠিক আছে আমরা রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করব, অর্থাৎ ডায়ালগে যাব। এবং কিন্তু তিনি, যেটা তার মেইন অবজেক্টিভ ছিল, যে তার সন্তানদের মুক্তি নেওয়া এবং তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো, সেটা তো অর্জিত হয়েছে। কিন্তু উনি যে মূল যে বিষয়টা ছিল সমঝোতার, যে উনি বিদেশে চলে যাবেন, সেটা কখনো উনি রাজি হন নাই। উনি এক দিনের জন্য ওই বিষয়ে তিনি কম্প্রোমাইজ করেন। আপনি সেই জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন, তার সাহসের প্রশংসা করেছেন। পাশাপাশি শেখ হাসিনা যখন দেশে ফিরে আসতে চাইছিলেন, তার সাহসেরও দুর্দান্ত প্রশংসা করেছেন। 7 মে যখন দেশে ফিরে আসতে চাইছেন, প্রথমবার যখন উনি দুবার গেছেন, এবং প্রথমবারে তো যাওয়ার আগে বলে গেলেন যে এই সরকারের, অবৈধ সরকারের সমস্ত অবৈধ আমরা বৈধতা দেব। এবং যাওয়ার আগে এটাও বলে গেলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার হলো, সেনা সমর্থিত সরকার হলো আমাদের আন্দোলনের ফসল। এবং আপনি বলেছেন 8 মে 2007 আপনার ডায়েরিতে আছে, শেখ হাসিনা ফিরে এসেছেন গতকাল, তার সাহসের আমি প্রশংসা করি, বাবার নেতৃত্বেরই নমুনা দেখেছেন তিনি, ফলে জনগণের মধ্যে তার ভাবমূর্তি বেড়েছে। এই মুহূর্তে তিনি ওই মুহূর্তের কথাই বলছেন, তিনি দেশের একমাত্র নেত্রী হিসেবে। কিন্তু তারপরে তো উনি সমঝোতা করে, তাকে বলছেন যে এটা, তারপরে তো সমঝোতা করে আবার দ্বিতীয়বারের মতো আমেরিকা চলে গেল। এবং উনি একমাত্র প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বোধহয় যিনি প্যারোলে থেকে শপথ গ্রহণ করেছে। একটা দর্শকদের বেশ কিছু অংশ আমাদেরকে
বলছেন যে আপনি আপনার বইতে ৩২৫ পৃষ্ঠায় যে বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে যে মন্তব্যটি করেছেন, যেতে আপনার জন্মদিন সেদিন হলেও আপনি একদিন আগে বা পরে করতেন, এই ব্যাপারটা দলে আপনার অবস্থান দুর্বল করে কিনা? এরকম সত্য ভাষণ অনেকে ভুল সাহসী বুঝতে পারে, অনেকে ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বোঝার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারা বিষয়টাকে উদারতার সঙ্গে দেখা উচিত তাদের, কারণ এটা হলো আমার একটা ব্যক্তিগত অভিব্যক্তি। জি, আমি হলে কি কি করতাম সেটা আপনি বলেছেন যে আপনি একদিন আগে বা একদিন পরে হয়তো করতেন, আমি হলে করতাম, আপনি কিন্তু এটা ইট ইজ ম্যাটার অফ চয়েস, ম্যাটার অফ চয়েস, এটা ম্যাটার অফ চয়েস। আপনি তবে বলেছেন। আমাদের মধ্যে অনেকে আছে যারা মানে এটা পছন্দ করবে না, জি, যে কারণ তারা চায় যে একটা মানে ইট ইজ এ ম্যাটার অফ। আপনি বইও বলেছেন যে আপনাদের নেতৃবৃন্দের মধ্যে থেকে একজন একবার খালেদা বেগম জিয়াকে আজীবনের জন্য চেয়ারপারসনের প্রস্তাব করেছেন, যেটি বেগম জিয়া মানেন নাই, যে এবং বলেছেন যে এই ধরনের লোক দিয়েই আসলে আমরা তানভীর আহমেদ সিদ্দিকীর কথা আপনি বলেছেন, লিখেছেন। যে এখানে আরেকটি খুবই মানে ইন্টারেস্টিং জিনিস, যে আপনি বলছেন যে 1996-2001 সালে ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ভারতকে তাদের প্রত্যাশিত সবকিছু দিতে রাজি ছিলেন না বলে ভারত কিংবা তাদের গোয়েন্দা বাহিনী শেখ হাসিনার উপর খুব একটা সন্তুষ্ট ছিল না। এতদিন ধরে এই দাবিটা আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে করে আসতে দেখেছি, যে ভারত বা আমেরিকাকে 96 বা 2001 থেকে 2001, জি, এইবার তো সবই দিয়ে দিয়েছে। এইবার তো আর সেজন্য ওই ভুল শেখ হাসিনা বুঝতে পেরেছে যে শি মেড এ মিস্টেক ডিউরিং দ্যাট টাইম। ওই সময়ে নতুন করে বহুদিন 21 বছর পরে ক্ষমতা এসছে, অভিজ্ঞতাও ছিল না একেবারে। সুতরাং সেই সময়ে সেই যেই ভূমিকাটা পালন করতে পেরেছে, এইবার তো একেবারে সেনা সমর্থিত একটা কি বলে না নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে তারা নির্বাচিত হয়ে এসেছেন। সুতরাং এইবার তার কমিটমেন্ট সম্পূর্ণ রকমের ভিন্ন আমরা দেখতে পাচ্ছি, এবং এইবার যা কিছু তখন 96 সালে যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল এইবার আর ভুল করে নাই। এবার 2009 সালে এসে সবই দিয়ে দিয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি আপনাদের অবস্থান কিরকম ছিল, যে ভারতকে খুশি করার প্রশ্নে? তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ায়? আমরা তো সবসময় একটা অবস্থান নিয়েছি, যেটা আমার বইতেও আছে, যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বিরাট রাষ্ট্র, অনেক শক্তিশালী রাষ্ট্র, এবং আমরা তুলনামূলকভাবে একটা ছোট দেশ, পার্শ্ববর্তী দেশ, কিন্তু আমাদের জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। এইটা হলো বটম লাইন, যে আমরা তাদের সঙ্গে কূটনৈতিকভাবে বন্ধুত্বপূর্ণ বজায় রেখে, আমরা তো তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, কিন্তু আমাদেরকে যদি আমাদের দেশের মধ্যে যদি ঐক্য থাকে, দেশের মানুষের যদি সমর্থন থাকে, তাহলে সেটাই হবে আমাদের একমাত্র শক্তি ভারতের সঙ্গে নেগোশিয়েট করার। ভারতেরও উপকার হবে তাতে, যে এই পানিগুলোর আজকে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, ভারতের বিভিন্ন রাষ্ট্রের বা প্রদেশেরও একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আজকে যে এই যে নদী সংযোগ প্রকল্প তারা করছে উপরে, বা টিপাইমুখ বাঁধ করছে, আমি তো মনে করি যে এগুলোর ব্যাপারে আমরা একটা সমঝোতা আসতে। জি, আপনি গঙ্গা চুক্তির প্রশংসা করছিলেন সংসদে, রাইট? জি, বলেছি যে একটা চুক্তি না থাকার চাইতে থাকাটা ভালো, তবে ওই চুক্তির মূল দুটো দুর্বলতা সেটাও বলেছি পার্লামেন্টে। সেটা হলো যে তাদের কোনো মিনিমাম পানির কোয়ান্টাম, যেটা আগে 77 সালে ছিল, শহীদ জিয়ার সময় যে চুক্তি ছিল, যে একটা মিনিমাম ন্যূনতম পানির পরিমাণ আমরা পাবো, সেই গ্যারান্টি এই নতুন এগ্রিমেন্টে নাই, যেটা আওয়ামী লীগ করেছেন। আরেকটি হলো আরবিট্রেশনে কোনো প্রভিশন নাই, মানে যে যদি কোনো দ্বিমত দেখা দেয় তাহলে সেটা নিরসন করার জন্য আমাদেরকে আবার ভারতের সঙ্গে বসেই নিরসন করতে হবে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো ব্যবস্থা নেই। এবং এই ত্রুটিগুলির কথা আপনি বলেছেন। প্রফেসর ইউনূসকে নিয়ে আপনার বইয়ে আমরা যে মূল্যায়ন পাই সেটা হচ্ছে যে ওই সময় মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে বিভিন্ন রকম প্রস্তাব আলোচনায় ছিল, তার মধ্যে ছিল প্রফেসর ইউনূসকে দিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা, যেটা ইভেন্চুয়ালি একটা করা হয়েছিল, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন করা ইত্যাদি। তো এইগুলিকে আপনি ষড়যন্ত্রের একটা পার্ট হিসেবে আপনি বলেছিলেন, যে রাজনীতিবিদদের দুর্বল করে, হেয় প্রতিপন্ন করে তার উপরে একটি সরকার চাপিয়ে দেওয়া। কয়েকদিন আগে, দুই আগে আমরা দেখলাম যে বিএনপি ডক্টর ইউনূসের সাথে বলেছেন যে তারা সব ধরনের ইয়ের সঙ্গে থাকবে ডক্টর ইউনূসের পাশে। এই দুটো ব্যাপার কি আপনি? না, এই দুটো তো কোনো সংঘাত নাই, কারণ আমার বইতে যেটা লিখেছি যে ডক্টর ইউনূস কি করতে চেয়েছিলেন সেটা বলেছি। নিশ্চয়ই একটা চক্র চেষ্টা করেছিল তাকে রাজনীতিতে আনার, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে যারা তাকে এনেছিলেন তারা নিজেরাই এই ব্যাপারে সিরিয়াস না,
সেই জন্য তিনি ওটা অ্যাবান্ডন করে দিয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই ধরনের কোনো কথা আমি বলি নাই। এবং এটা যারা যারা রাজনীতিবিদ বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করতে চেয়েছিল তারা এদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল, যেটা সবশেষে সফল এই হয় যে না। কামাল হোসেনকে জি। কথা বলেছি, জি। প্রফেসর ইউনূসের কথা বলেছি, কিন্তু এদেরকে চেষ্টা করেছিল তাদেরকে। তারপরে মান্নান ভূঁইয়ার প্রশ্ন আসলো, জি। তারপরে আমাদের দুই দল আওয়ামী লীগের মধ্যে বিএনপির মধ্যে তারা ডিভাইড করার চেষ্টা করেছিল, এগুলো তো সবই এর মধ্যে লেখা আছে। রাইট। আমরা এই পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি জনাব মওদুদ আহমেদ, তারপরে আমরা আপনার বই থেকে এবং ইতিহাস থেকে আরো কিছু প্রসঙ্গ শুনবো যখন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং ওই সব দায়িত্ব পালন করেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব মওদুদ আহমেদ, আপনি আপনার লেখায় বলেছেন যে এরশাদ বিরোধী স্লোগান তোলায় আমাকে গ্রেফতার করে একটি বন্দিশালায় এনে রাখা হয়েছিল। এক রাতে সেখানে আমার উপর যে অত্যাচার ও নির্যাতন চালানো হয় তা আমার কাছে একটি দুঃস্বপ্নের মতো। ওইরকম একটি সরকারে আপনার যোগ দেওয়াটা কতটা স্বাভাবিক ছিল এবং আপনি ওই সরকারের সর্বোচ্চ পর্যায়ে? এটা আমার ওই চলমান ইতিহাসে বিস্তারিত বলা আছে যে তখনকার সময়, তখনকার প্রেক্ষাপটে আমি একটু বলি, জি। এটা একটু বলা দরকার। অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে এবং এই আমাদের আশেপাশে দেশে কোনো রাজনৈতিক বা কোনো রাজনীতিবিদের জীবন মসৃণ নয়। এবং এটা এটা আমাকে অনেকেই প্রশ্ন করে, এটা যে আমি শহীদ জিয়ার সরকারে কেন ছিলাম বা এরশাদ সাহেবের সরকারে কেন ছিলাম, এটা একটা প্রশ্ন আমাকে করে। প্রথমে বলে দেই যে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কোনো কমিটিতে কোনোদিন আমি সদস্য ছিলাম না। বঙ্গবন্ধুর সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতামও না। এবং তার সঙ্গে তিনি আমাকে কারাবন্দী করেছিলেন পরে, কিন্তু তারপরেও তার প্রতি আমার সম্মানের এতটুকু ঘাটতি হয় নাই, সেটা একটা আলাদা কথা। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে স্বাধীনতা যুদ্ধের আগের আমার জীবনের কথা বলছি। স্বাধীনতা যার জন্য এই যে আজকে এরশাদের প্রশ্ন, তারপরে শহীদ জিয়ার প্রশ্ন, এগুলো তো সত্য কথা। আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই, সমালোচনা তো হবেই। এবং এইসব সমালোচনায় কিছুটা সত্যতা আছে, কিছুটা অতিরঞ্জন আছে, সেগুলো থাকবে। কিন্তু কেন আমাকে এটা যে কোনো রাজনীতিবিদের জন্য এটা একটি বিরাট একটা তাদের একটা মানে মূল্যায়নের প্রশ্ন জড়িত। আমি বলে দিই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমি সেই 55 সালে ভাষা আন্দোলনেও আমি যখন মাত্র আমার 16-17 বছর বয়স তখন জেলে গেছি। এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত এটা ছিল দেশকে স্বাধীন করার একটা স্বপ্ন। আমরা যখন লন্ডনে ছিলাম, আমরাই প্রথম, আওয়ামী লীগের অনেক আগে আমরা 62 সালে স্বাধীন পূর্ব পাকিস্তান আমরা ইংল্যান্ডে করেছিলাম। এবং তখন ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ বা আমরা যারা ছাত্র, আমরা সবাই একত্রিতভাবে তখন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার জন্য আমরা আন্দোলন করেছি সেখানে। যখন ফিরে আসলাম, ফিরে আসার পরে সাথে সাথে প্রথম মামলাটাই হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। এবং সেই মামলায় তখন আওয়ামী লীগের কোনো আইনজীবীকে পাওয়া যায়নি এবং কাউকে দেখা যায় না, কারণ বেশিরভাগই জেলখানায় ছিলেন। এবং যারা বাইরে ছিলেন তারা ভীত ছিলেন, স্বাভাবিকভাবে আতঙ্কিত অবস্থায় ছিলেন। তো আমরা 4 জন ব্যারিস্টার গেলাম বেগম মুজিবের কাছে, তার সঙ্গে জীবনও কোনোদিন দেখা করি নাই আগে, 32 নম্বর রোডে। সেটা অনেক কাহিনী। কিন্তু ওনাকে গিয়ে আমরা বললাম যে আমরা একজন ব্রিটিশ লয়ার আমরা বঙ্গবন্ধুর জন্য ডিফেন্ড করার জন্য আনতে চাই। উনি কেঁদে দিলেন, চোখে ঝরঝর করে পানি পড়েছে সেদিন। এগুলো আমার বইতে লেখা চলমান ইতিহাস। এবং সেখানে যাই হোক, সেই দিন থেকে আমি যেটা বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের আগে আমি আন্দোলন করেছি, আমার কথা বলছি, যে দেশকে স্বাধীন করতে হবে। দেশ যখন স্বাধীন হয়ে গেল তখন আমাদের কি করণীয়? দেশকে গড়ে তোলা, দেশে একটা সুষ্ঠু একটা রাজনীতি আসুক, দেশে একটা সুষ্ঠু গণতন্ত্র থাকুক, এটাই তো ছিল আমাদের মূল উদ্দেশ্য।
যে দেশের যে সচেতনতা, যে যে চেতনা, যার কথা বলি আমরা, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, চেতনাতে ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রই তো শেষ হয়ে গেল একদলীয় শাসন এই আওয়ামী লীগ 1975 সালে তারা করলেন। সেই জন্য স্বাধীনতার পরে একজন রাজনীতিবিদের, আমি তো কমিউনিস্ট না, আমি কোনো ডক্ট্রিনিয়ার পলিটিক্স করি না, যে বা আমি জামাতে ইসলাম করি না। আমার মানে তাদের রাজনীতি একরকম, আমার রাজনৈতিক চিন্তাধারা আরেক রকম। সেই জন্য আমি যেটা মনে করেছি যে যতদিন বাংলাদেশে বেঁচে আছি ততদিন যে বলয়ের রাজনীতি আমি করি, জাতীয়তাবাদী আন্দোলন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছি, কিসের জন্য করেছি? জনগণের স্বাধীন রাখার জন্য এবং দেশের জন্য, মানুষের জন্য যতটুকু পারি করা যায়। আমার নির্বাচনী এলাকার কথা চিন্তা করে আমি সবসময় আমার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, দেশের মানুষের কতটুকু উপকার করতে পারবো। আজকে যদি আমি মন্ত্রী না থাকতাম, সরকারে না থাকতাম, আমার নিজের তো কোনো লাভ হয় নাই, আমার নিজের কোনো, বরং আমার ক্ষতি হয়েছে। কোটি কোটি টাকা আমার পেশা মানে আইনজীবী হিসাবে কিন্তু লোকসান হয়েছে। এটা করছেন জনগণের কল্যাণের জন্য। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের কি উদ্দেশ্য থাকতে পারে, যে কোনো দলই করি না কেন বা ব্যক্তি হিসাবে, সেটা হলো যে দেশটা যাতে খুব তাড়াতাড়ি আরেকটু উন্নতি লাভ করে, যাতে করে আমাদের বেকারদের সমস্যার সমাধান হয়, আমাদের দেশটা আরেকটু সমৃদ্ধশালী হোক, দেশে একটি সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। এই তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেই জন্য যেহেতু একটা রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হবে, রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হবে, তো আমার চিন্তা চেতনা, আমাদের যে মন মানসিকতা, সেটা অবশ্যই বিএনপির সঙ্গে বা শহীদ জিয়াউর রহমানের সঙ্গে যখন আমি প্রথম সম্পৃক্ত হই, জাতীয়তাবাদী বিয়ের সঙ্গে আমার মনের সঙ্গে মিল হয়ে গেছে। সেই জন্যই সেটা এরশাদ সাহেবের সঙ্গে তো যাওয়ার কারণ, উনি তো বলেছিলেন একই আদর্শের কথা বলেছেন, তখন জাতীয়তাবাদী আন্দোলনের কথা, জাতীয়তাবাদী শক্তির কথা বলেছেন। কিন্তু মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র ফিরিয়ে আনা। শহীদ জিয়া, আমি ওনাকে সাহায্য করেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, এরশাদ সাহেবকে সাহায্য করেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। মানে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই আপনি আসলে সেনা শাসক বা স্বৈরাচার যাই বলি না, এই ব্যাপারে আমি একেবারে পরিষ্কার। যদিও আমার সমালোচনা হতে পারে, একজন রাজনীতিবিদের তো জীবন মসৃণ নয়, কোনো রাজনীতিবিদের, এবং এখানে সফলতা ব্যর্থতা থাকবেই। আমার অনেক ব্যর্থতা আছে, কোনো সন্দেহ নাই তাতে, হয়তো সফলতার চাইতে ব্যর্থতাই বেশি। কিন্তু আমার মনের এইটুকু স্যাটিসফ্যাকশন আছে যে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভবপর, যখনই ছিলাম, যেই মন্ত্রণালয়ে করেছি, আন্তরিকতার সঙ্গে দেশের জনগণের জন্য করেছি এবং আমার এলাকার মানুষের জন্য, গরিব মানুষের জন্য করেছি। আপনি তাদের চাকরির ব্যবস্থা করেছি, রাস্তাঘাটের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, গ্যাসের ব্যবস্থা করেছি। আমার উপজেলায় অনেক জেলা হেডকোয়ার্টারে যখন গ্যাস যায় নাই, আমার নির্বাচনী এলাকায় গ্যাস গেছে। ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টাডি অফ পলিটিক্যাল মিলিটারি ইন্টারভেনশন অন বাংলাদেশ, যে বইটা পুরো নাম, সেই বইটাতে মানে কর্নেল তাহেরের বিচার নিয়ে আপনার একটা মন্তব্য আপনার দলের মধ্যে, মানে যেহেতু রায়েতে আপনার বই থেকে তুলে দেওয়া হয়েছে যে তাহেরকে হত্যা করার জন্য বা মৃত্যুদণ্ড ঠিক করেই এটা সাজানো হয়েছিল, এবং যেটা জিয়া জানতেন, জিয়া আপনি বলেছেন যে এইটা দিস ওয়াজ ডিসক্লোজড হিম বাই জিয়া হিমসেলফ, এটা রায় বলছে যে এটা উনি ইচ্ছা করলে এটা আটকাতে পারতেন বা তিনি আটকাননি। এটা প্রসঙ্গে আপনি একটু। এটা তো আমার বইটা যদি পড়েন, জি, বইয়ের মধ্যে তো এই শব্দগুলো নাই, যেটা রায়ের মধ্যে দিয়েছে। জি, রায়ের মধ্যে যে শব্দগুলো দিয়েছে, এটা কি আমার বইয়ের মধ্যে আছে? আমরা আসলে আপনি বলেছেন যে এটা ডিস্টর্টেড ভাবে ইয়ে করা হয়েছে। নো, কোথায় লেখা আছে? না, আপনি বলেছেন যে বই রায়ের মধ্যে এটা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। এক্স্যাক্টলি, বিকৃতভাবে তো আমি যেখানে যা বলি নাই, একজন বিচারপতি তিনি কি করে একটা অসত্য কথা তার নিজের রায়কে জাস্টিফাই করার জন্য আমার বইয়ের থেকে একটা ভুল বা মিথ্যা উদ্ধৃতি দিয়ে সেটা দিতে পারে? আপনার বইয়ে কি এই আমরা দেখতে পাচ্ছি যে 29 পৃষ্ঠায় আপনার বইয়ের যে অনুবাদ করছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জগলুল আলম সাহেব যে অনুবাদ করেছেন, সেখানে এই প্রশ্নটি করেছেন যে প্রশ্ন থেকে যায় যে তাহের জিয়াকে অন্তরীণ অবস্থা থেকে মুক্ত করে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, জিয়া কেন তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে দিলেন? এই লাইনটা কি আছে? কার্যকর হতে দিলেন, জি, কার্যকর। আর ওখানে রায় বলছে জিয়াউর রহমান মনস্থির করে ফেলেছিলেন বিচারের আগেই যে কি বলে না, শহীদ জিয়াকে, তাহেরকে
মৃত্যুদণ্ড দেব। না, হতে দিলেনটার ইংরেজি অনুবাদে না, আমরা ওখানে পাই বলেন, রায়ে ওখানে রায়ে বলেন। পাচ্ছে হোয়াই ডিড ইংরেজিতে জিয়া পড়তে হবে। অ্যালাউ তাহের টু বি, ইংরেজিতে পড়তে হবে। ইংরেজিতে হোয়াই ডিড জিয়া অ্যালাউ তাহের টু বি হ্যাংড ইয়েস, দি পারসন হু ফ্রিড হিম ফ্রম ক্যাপটিভিটি। কারেক্ট। এটা তো আপনার বইয়ে আছে, এটা আমার বইতে আছে। রায়ও অবশ্যই। এইটাই উদ্ধৃত নো হচ্ছে। নো নো, রায় বলেছে, আপনি রায়ের অংশটা পড়ুন। রায়ের অংশটুকু থেকেই পড়লাম আমি, না, আপনার রায়ের বইয়ের অংশ পড়তে হবে। রায়ের অংশের মধ্যে আপনি পড়লেন, বলছে ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ ক্লোজ অ্যাসোসিয়েট অফ জেনারেল জিয়াউর রহমান, রোট হ্যাঁ, quote unquote, why did Zia allow Taher to be hanged, ঠিক আছে। the person who freed him from Correct. captivity? তারপরে The officers who had not taken part in the liberation war had found a new ally in Zia after the killing of Mujib and removal of Mushtaq. They needed each other to survive both as a class and a force in the civil military Correct. structure এটা তো of আমি the লিখেছি। country. Correct. রায় এটাই তো আছে। না না না, রায় আছে, আপনি তাহলে ভুল পড়তেছেন। রায় দিয়েছে যে জিয়াউর রহমান আগেই মনস্থির করে ফেলেছিল যে তাকে মৃত্যুদণ্ড আচ্ছা, দেবে। রায় এরকম একটা লাইন আছে, out of the 46 senior army officers summoned by না, এটা আমার বইতে আছে। Zia to discuss the issue, all were in favor the ultimate and final form of সেখানে punishment. ফ্রিডম ফাইটার অফিসাররাও ছিল। জি, ফ্রিডম ফাইটার অফিসার, সেটা আপনি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এটা আপনি বলছেন। যাই হোক, না না, আমরা এখানে জি। ইউ ডোন্ট হ্যাভ দ্য কারেক্ট ইয়ে Scripture. না না, রায়ের যে অংশ, যেটা আমি সাংবাদিক সম্মেলন করে আমি পরিষ্কার করে দিয়েছি, এবং সেখানে আমি বলেছি যে এটা একটা অনৈতিক কাজ করেছেন উনি। আরেকটা কাজ আমি বলে দিই, আমার এই বইতে মুশকিল হলো যে বাংলাদেশে পড়ার লোকেরও অভাব আর বোঝারও অভাব আছে। কর্নেল তাহেরকে কেন বিচার করা হয়েছিল তার? জি, কর্নেল তাহেরের ভূমিকাটা কি ছিল তখন? আমাদের এবং কর্নেল তাহের আমার বইতে যে লেখাগুলো ছিল, জি, সমস্ত বইটা বাদ দিয়ে যেটুকু আপনার পছন্দ ঠিক ওটুকু লিখলেন। এটা তো ঠিক না, এটা ঠিক না। এইটা একটা এবং এখানে কোনোখানে জি। রায়তে বলা আছে, আমি নাকি বলেছি আমার বইতে যে শহীদ জিয়া মনস্থির করে ফেলেছিলেন যে আমাকে তাহেরকে আমি অবশ্য রায়ে এরকম লাইন পাই নাই, তবু যদি রায়ে এটি পাওয়া যায়, আপনি কি এটি নিশ্চয়ই আদালতে বা নিজে একটু পরীক্ষা করে দেখবেন যে এটা অবশ্যই পার্লামেন্টে বলবো। আজকে এই আলোচনায় এই খোলামেলা অনেক কিছু বলার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জনাব মওদুদ। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন।